তারকেশ্বর মহাবিদ্যালয়ের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ইতিহাসের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা ইতিহাস পড়া শুরু করেছি। এর আগে তোমাদের সাথে দুখানা ক্লাস শেয়ার করেছি, যেখানে আমরা আলোচনা শুরু করেছি ইতিহাস বোধ, আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, এই প্রথম চ্যাপ্টারটা দিয়ে। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে ইতিহাস বলতে যেটাকে বোঝায় সেটাকে মূলত তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাক ইতিহাস, প্রি হিস্ট্রি, প্রায় ইতিহাস, প্রোটো হিস্ট্রি, এবং ইতিহাস, হিস্ট্রি। আমরা আগের দিন প্রাক ইতিহাস সম্পর্কে সামান্য কিছু ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেখান থেকে আমরা জানতে পেরেছি যে প্রাক ইতিহাস এই যে সময়কাল, সেই সময়কার কোনো লিখিত উপাদান, কোনো প্রামাণ্য নথি আমরা কোনোদিন খুঁজে পাইনি। তাহলে সেই সময়কার ইতিহাস জানার জন্য আমাদেরকে মূলত যে জিনিসগুলোর উপর নির্ভর করতে হচ্ছে সেগুলো সবই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেমন প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, শিলালিপি, কোনো কোনো ক্ষেত্রে প্রাচীন মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্যের বিভিন্ন ধরনের নিদর্শন। এই যে প্রাচীন মুদ্রার কথা বলছি, সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের লেখা উদ্ধার করা যায়, কিন্তু সেই সমস্ত লেখাগুলোর পাঠোদ্ধার এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তার মানে ওই সমস্ত প্রাচীন মুদ্রায় যে ধরনের লিপিতে লেখা আছে সেগুলোর যদি পাঠোদ্ধার করা যেত বা ভবিষ্যতে যদি কোনোদিন পাঠোদ্ধার করা যায়, তাহলে যে অংশটাকে আমরা বলছি প্রি হিস্ট্রি, প্রাক ইতিহাস, সে যুগ সম্পর্কে হয়তো আমরা আরো বেশি কিছু তথ্য, আরো বেশি কিছু বিশ্লেষণ উপস্থাপিত করতে পারব। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ওই উদ্ধার করা লিপিগুলোর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই মূলত আমাদেরকে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক উপাদান বা অলিখিত উপাদানের উপরই নির্ভর করতে হয় ওই সময়কার ইতিহাস বোঝার জন্য। আমি আগের আলোচনায় বলেছিলাম এই যে প্রাক ইতিহাস আর ইতিহাস, প্রি হিস্ট্রি এবং হিস্ট্রি, এর মাঝের একটা সময়কে ভাবা হয় যেটাকে বলা হয় প্রায় ইতিহাস, প্রোটো হিস্ট্রি। তার মানে প্রাক ইতিহাস আর ইতিহাস এই দুটোর মধ্যে ট্রানজিশনাল একটা ফেজ। তার মানে ওই সময়কালটাকে বেশিরভাগ ঐতিহাসিকের মতে পুরোপুরিভাবে প্রাক ইতিহাস পর্যায়েও ফেলা যায় না, আবার সেটাকে সম্পূর্ণ ইতিহাসও বলা যায় না। তার মানে এই প্রায় ইতিহাস পর্যায়ের বৈশিষ্ট্য কি? এই সময়ের লিপি কিন্তু আমরা আবিষ্কার করতে পেরেছি, কিন্তু তার পাঠোদ্ধার করা যায়নি। তার মানে এই তথ্য বিশ্লেষণ করে ঐতিহাসিকেরা যে সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই সময়কার সভ্যতায় তখনকার মানুষ বিভিন্ন ধরনের লিপির ব্যবহার করতেন, লিখিত বিভিন্ন ধরনের দলিল, সেটা কখনো পাথরের ওপর, কখনো কোনো ধাতুর ওপর তারা ব্যবহার করতেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেগুলোর এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তার পাঠোদ্ধার করে উঠতে পারিনি। সেই জন্যই ওই যে সময়কালটা, সেটাকে বলা হয় প্রায় ইতিহাস। এই প্রায় ইতিহাস মোটামুটিভাবে আজ থেকে 3000 বছর আগে থেকে প্রায় 5000 বছর আগে পর্যন্ত এই যে সময়কালটা, 2000 কম বেশি 2000 সাল, এই যে সময়কালটা, সেই সময়কালটাকে ধরা হয় প্রায় ইতিহাস। তার মানে প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসে এই দুটো পর্যায়েই আমরা মূলত যদিও প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করি, সেই সময়কার কিন্তু কিছু প্রাচীন মুদ্রাও আমরা আবিষ্কার করতে পেরেছি, কিন্তু সেগুলোর সম্পূর্ণ পাঠোদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। উদাহরণ হিসাবে
হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তার পরিষ্কার নিদর্শন আমরা চোখের সামনে আজকে দেখতে পাই। আরও একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে যেটাকে বলা হয় মেহেরগড় সভ্যতা। সেটা কল্পনা করা হয় বা বৈজ্ঞানিক বিশ্লেষণে যেটা ইতিহাসবিদদের সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করে সেটা হচ্ছে সম্ভবত মেহেরগড় সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার থেকেও পুরনো, যার ফলে কোনো কোনো সময় মেহেরগড় সভ্যতাকে আদি সিন্ধু সভ্যতা বলেও অভিহিত করা হয়। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোর বিস্তৃত আলোচনায় আসব। তাহলে প্রাক ইতিহাস এবং প্রাক ইতিহাসের যে পরবর্তী পর্যায়, তার মানে আনুমানিক আজ থেকে 3000 বছর আগের থেকে যে ইতিহাস, সেটাকে আমরা ইতিহাস বলে অভিহিত করি এই কারণেই, তার কারণ ওই সময়কার বিভিন্ন ধরনের লিখিত উপাদান আমরা কিন্তু আজকে সংগ্রহ করতে পেরেছি। সেই যে লিখিত উপাদানগুলো, সেগুলোর মধ্যে মূলত যেগুলো রয়েছে কিছু দেশীয় লেখকের রচনা এবং বেশিরভাগটাই হচ্ছে বিদেশি পর্যটকদের রচনা। এই যে দেশীয় লেখকদের রচনা এবং বিদেশি পর্যটকদের রচনা, এই রচনাগুলোকে মোটের উপর 3টে ভাগে ভাগ করা যেতে পারে। 3 ধরনের রচনা আমরা পাই। এক ধরনের রচনা হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ, তার মানে কোনো দেশীয় ব্যক্তি কিংবা কোনো বিদেশি পর্যটক তারা বিভিন্ন প্রান্ত পর্যটনের মাধ্যমে যে অভিজ্ঞতা তারা অর্জন করেছিল সেগুলোকে ইতিহাসের মতো করে লিপিবদ্ধ করেছেন। আরও কিছু লেখা রয়েছে যেগুলোকে বলা যেতে পারে ধর্ম নিরপেক্ষ সাহিত্য, তার মানে ইতিহাস মানে হচ্ছে রেকর্ড অফ মোর অর লেস দ্য ফ্যাক্টস, ঘটনার লিপিবদ্ধকরণ। আর সেটাকে যখন আমরা সাহিত্যে উন্নীত করছি, তার মানে সেখানে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে লেখকের কিছু কল্পনা প্রসূত বিবরণও অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে সেগুলোকে সরাসরি ইতিহাস না বলে আমরা সাহিত্য বলতে পারি। তবে ওই সাহিত্যগুলো কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিফলক নয়। তাহলে আমি বললাম, লিখিত উপাদানের মধ্যে প্রথমে আসে ঐতিহাসিক গ্রন্থ, দ্বিতীয় ধর্মনিরপেক্ষ সাহিত্য, তৃতীয় ধর্মীয় সাহিত্য। তার মানে ধর্মীয় সাহিত্য বলতে কোনো নির্দিষ্ট ধর্মের যারা ধর্মপ্রচারক, তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যে ধরনের লেখা লিপিবদ্ধ করেছিলেন সেইগুলোও কিন্তু ইতিহাসের লিখিত উপাদান হিসেবে বিবেচিত হয়। তাহলে ভেবে দেখো, এই যে বিভিন্ন ধরনের লিখিত উপাদান আমরা পাই, সেগুলোর কোনোটা মূলত ঐতিহাসিক লেখা, কোনোটা ধর্মনিরপেক্ষ কিন্তু সাহিত্য পর্যায়ের, আবার কিছু লেখা যেগুলো ধর্মগ্রন্থ। তার মানে ওই সমস্ত লিখিত উপাদান থেকে প্রকৃত ইতিহাসে পৌঁছতে গেলে আমাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের বিচার বিবেচনা মাথায় নিয়ে সেই সমস্ত গ্রন্থগুলো পর্যালোচনা করতে হবে। তার কারণ সে গ্রন্থে ইতিহাসের সাথে সাথে কোথাও কোথাও সাহিত্যের অতিরঞ্জন থাকতে পারে। সে লেখার মধ্যে আবার কখনো কখনো প্রকৃত ইতিহাসের ঘটনার ধর্মীয় মেরুকরণ থাকতে পারে। তার মানে প্রকৃত ঘটনার বিশ্লেষণ করতে গিয়ে যেহেতু সেই বিশ্লেষক কোনো নির্দিষ্ট ধর্মীয় মনোভাবাপন্ন, তিনি তার দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসটা পর্যালোচনা করেছেন। তার মানে আজকের দিনে বসে সেই সময়কার ইতিহাস পর্যালোচনা করতে গেলে আমাদেরকে কিন্তু অনেক সতর্ক হতে হবে। তা না হলেই আমরা কিন্তু যে কোনো মুহূর্তে ভুল পথে চালিত হতে পারি। এরপরে আমরা আলোচনা করব যে সভ্যতাটাকে বলা হয় ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন সভ্যতা, সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এই প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয়েছে বোলান গিরিপথের নিচে
যা মেহেরগড় সভ্যতা নামে পরিচিত। ভৌগোলিকভাবে এটি সিন্ধু অববাহিকার অন্তর্গত কাচ্চি সমভূমিতে অবস্থিত। বর্তমানে স্থানটি কোথায়? বর্তমানে স্থানটি পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে অবস্থিত বালুচিস্তানের অন্তর্গত। বালুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বিভিন্ন জেলায়, এমনকি সিন্ধু নদীর বদ্বীপেও এই সভ্যতার বিকাশ ঘটেছিল, যার ফলে ঐতিহাসিকেরা অনেকে মনে করেন এই সভ্যতা আসলে সিন্ধু সভ্যতারই অংশ। তাই তারা এই সভ্যতাকে আদি সিন্ধু সভ্যতা বলেও অভিহিত করেছেন। তাহলে কি বললাম? মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? বালুচিস্তানের কাচ্চি সমতল ভূমিতে, বোলান নদীর পাড়ে, পাকিস্তানের কোয়েটা শহর থেকে 150 কিমি দূরে মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ মূলত আবিষ্কৃত হয়। এই সভ্যতা যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন একজন ফরাসি প্রত্নতত্ত্ববিদ। তিনি 1974 খ্রিস্টাব্দে এই সভ্যতার ধ্বংসাবশেষের খনন কার্য শুরু করেন। সেই ফরাসি প্রত্নতত্ত্ববিদ হলেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ। তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন 1974 সালে। তিনি এবং তার সহকর্মীরা খনন কার্যের মাধ্যমে মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ আমাদের সামনে পেশ করেন। এখন এই যে মেহেরগড় সভ্যতা, এটা প্রায় 500 একর জমির ওপর বিস্তৃত। 500 একর জমির ওপর বিস্তৃত এই যে সভ্যতা, তার উল্লেখযোগ্য যে কেন্দ্রগুলো খনন কার্যের মাধ্যমে বেরিয়ে এসছে সেগুলো হলো কিলে গুল মোহাম্মদ, মেহেরগড়, রানা ঘুন্ডাই, গুমলা, আঞ্জিরা, কোটদিজি, গুন্ডিগাক প্রভৃতি। আসলে এই মেহেরগড় সভ্যতা ছিল নবপ্রস্তর যুগের সভ্যতা। তবে সভ্যতার যে নিদর্শনগুলো আমরা দেখতে পাই তা থেকে বোঝা যায় এই মেহেরগড় সভ্যতা ছিল মূলত গ্রাম কেন্দ্রিক সভ্যতা। সভ্যতার যে ঐতিহাসিক নিদর্শন তার বিজ্ঞান ভিত্তিক পর্যালোচনা করে মোটামুটি আন্দাজ করা হয় এই সভ্যতাটা 7টা পর্যায় বা পর্বে বিস্তৃত ছিল। প্রথম পর্যায় বা প্রথম পর্ব আনুমানিক 7000 অব্দ থেকে 5000 অব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের যে সময়সীমা সেটা মোটামুটি 1000 বছরের, 5000 অব্দ থেকে 4000 অব্দ পর্যন্ত। তৃতীয় পর্বের সময়সীমা আনুমানিক 800 সাল, তার মানে 4000 অব্দ থেকে 3200 অব্দ পর্যন্ত। এবং চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের সময়সীমা মোটামুটি আন্দাজ করা হয় 3200 খ্রিস্টপূর্ব থেকে 2600 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এই 7টি পর্যায়ের মাধ্যমে মেহেরগড়ের অধিবাসীদের ভ্রাম্যমান যে পশুপালকের জীবন থেকে শুরু করে কৃষিভিত্তিক সমাজ জীবনে যে উত্তরণ এবং সবশেষে নাগরিকতার উষালগ্নের উত্তরণের একটা সুস্পষ্ট ছবি কিন্তু আমরা পেতে পারি। তার মানে কি দাঁড়ালো? এই যে মেহেরগড় সভ্যতা, যেটাকে মোটামুটি 7টি পর্যায়ে ভাগ করা হয়েছে, একদম প্রথম পর্যায়ে যেটা অনুমান করা হয় এই মেহেরগড় সভ্যতার যারা অধিবাসী ছিলেন তারা ছিলেন ভ্রাম্যমান পশুপালক। তার মানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি তখনও পর্যন্ত কিন্তু সেই সময়কার মানুষদের জানা ছিল না। তারা বিভিন্ন ধরনের পশুপালন করতেন এবং যাযাবরের মতো এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে যেতেন। ওই পশু
যেগুলোকে তারা পালন করতেন তাদের খাদ্যের সন্ধানে এবং নিজেদের খাদ্যের সন্ধানে। তার মানে সেই সময়কার মানুষজন তাদের জীবন ধারণের জন্য মূলত প্রকৃতির ওপরই নির্ভরশীল ছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রের নিদর্শন থেকে যেটা জানতে পারা যায় যে তারা ধীরে ধীরে কিন্তু বিভিন্ন ধরনের কৃষিকাজ শুরু করেন। তার মানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি কিন্তু আস্তে আস্তে মেহেরগড় সভ্যতার মানুষ করায়ত্ত করতে থাকে। এবার যখনই একটা গোষ্ঠীর মানুষ কৃষিকাজ শুরু করবে, তার অর্থ হলো তারা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সুস্থিরভাবে বসবাস করাও তখন শুরু করবে এবং বিভিন্ন ধরনের শস্য উৎপাদনের মাধ্যমে, কৃষিজাত শস্য উৎপাদনের মাধ্যমে তারা খাবার দাবার জোগাড় করার পদ্ধতি শিখবে। এবং এই মেহেরগড় সভ্যতার একদম শেষের দিকের নিদর্শন থেকে বোঝা যায় আস্তে আস্তে তারা কিন্তু নগর সভ্যতার দিকে নিজেদেরকে উন্নীত করে উঠতে পেরেছিল। এখন এই যে মেহেরগড়, এর যে খনন কার্যের ফলে যে সমস্ত তথ্য পাওয়া গেছে, সেখানে কিন্তু এই চাষবাসের কিছু প্রমাণ মিলেছে। বহু দূর দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্কেরও প্রমাণ পাওয়া গেছে। তার মানে চিন্তা করে দেখো, মেহেরগড় সভ্যতার যে মানুষজন তারা কিন্তু ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের দিকেও ক্রমশ পা বাড়িয়েছিল। এবং তোমরা নিশ্চয়ই জানো, তখনকার দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সঙ্গে যে ব্যবসা বাণিজ্য, সেটা মূলত ছিল জলপথে। আর এই ব্যবসা বাণিজ্য সম্ভব হয়েছিল তার কারণ এই সভ্যতার বেশিরভাগ অংশটাই সিন্ধু নদীর পাড়ে অবস্থিত। এখানকার মানুষ যে ঘরবাড়ি তৈরি করে গ্রাম স্থাপন করেছিল, প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যে কিন্তু তারও প্রমাণ মেলে। একদম প্রাচীনতর পর্যায়ে একাধিক ঘর নিয়ে বাড়ি তৈরি করা হতো। এইসব বাড়ি তৈরি হতো রোদে শুকনো ইটের সাহায্যে। তার মানে তখন একটা বাড়ির মধ্যে অনেক মানুষ একসাথে বাস করার মতো পদ্ধতি তারা কিন্তু চালু করেছিল। এই সময় যেটা মনে করা হয়, গ্রাম ভিত্তিক এই যে সভ্যতা ধীরে ধীরে গড়ে উঠতে থাকে, তারা মূলত চাষবাস, পশুপালন এবং বিভিন্ন ধরনের শিকার তারা কিন্তু করত। আরও প্রমাণ পাওয়া যায়, তখন কিন্তু মৃতদেহ সমাধিস্থ করা হতো এবং যে সমস্ত নিদর্শন আজকে পাওয়া যায় তাতে দেখা যায় মৃতদেহগুলো কোঁকড়ানো অবস্থায় সমাধিস্থ করা হতো। পরের দিকে কৃষিকাজ এবং পশুপালনের গুরুত্ব আরও বাড়ে। এই সময় তারা মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার করতে শুরু করেছিল। বাড়িগুলোও আকারে বড় হয়েছিল। এইসব বাড়ি থেকে ছোট শিলনোড়ার মতো পাথর, উনুন, হাড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হাতিয়ার, এই সমস্ত নিদর্শন কিন্তু আবিষ্কার করা গেছে। এইবার মৃতদেহ সমাধিস্থ করার যে পদ্ধতি, তার যেটুকু নিদর্শন পাওয়া গেছে তাতে দেখা গেছে সমাধির মধ্যে ঝিনুকের তৈরি লকেট, পুঁতি ও ঝিনুক জাতীয় জিনিসের মালা, পাথরের মালা, পাথরের লকেট, হাড়ের আংটি, পালিশ করা পাথরের কুরুল ইত্যাদি কিন্তু সমাধির মধ্যে থেকে আবিষ্কার করা গেছে। এবার এই যে কৃষিকাজের কথা বলছি, তখনকার মানুষ মূলত যে সমস্ত শস্যগুলো চাষ করতে পারত, সেগুলো হতে পারে যব, গম, এক প্রজাতির কুল, খেজুর ইত্যাদি তারা চাষ করত। জন্তু জানোয়ারের মধ্যে যে সমস্ত প্রাণীর হাড় ওই সমস্ত খনন কার্যের ফলে ঐতিহাসিকদের হাতে এসছে, সেগুলো মূলত হরিণ, হাতি, নীলগাই, বুনো ভেড়া, ছাগল, শুয়োর, গরু ইত্যাদির হাড়। তার মানে আমরা আন্দাজ করতে পারি
গরু, ভেড়া, ছাগল এবং সম্ভবত কুকুরও তারা পোষ মানাতো। শুধু চাষবাস বা পশুপালন এখানকার মানুষের উপজীবিকা ছিল না, এরা ব্যবসা বাণিজ্যও করত। এখানে পাওয়া সামুদ্রিক ঝিনুক থেকে মনে হয় সমুদ্র উপকূলবর্তী স্থানের সঙ্গে এদের ব্যবসা বাণিজ্য চলত। মেহেরগড়ে যেসব পাথর পাওয়া গেছে তা থেকে মনে হয় তাদের বাণিজ্য অন্তত তুর্কমেনিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। তার কারণ যে সমস্ত পাথরগুলো ওই মেহেরগড় সভ্যতা থেকে পাওয়া যায়, খনন কার্যের ফলে যে সমস্ত পাথরগুলো আমরা পাই তার অনেকটাই কিন্তু আমাদের ভারতবর্ষে পাওয়া পাথরের সঙ্গে অমিল রয়েছে, এবং ওই ধরনের পাথর তুর্কমেনিস্তানে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। সেখান থেকেই ঐতিহাসিকরা আন্দাজ করতে পারেন যে সেই সময়কার মানুষের যে ব্যবসা বাণিজ্য ছিল সেটা অন্তত তুর্কমেনিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। তার থেকেও আরো দূরবর্তী অবস্থানে তারা হয়তো ব্যবসা বাণিজ্য চালাতেন। এবং বিভিন্ন যে অস্ত্রশস্ত্র পাওয়া যায় সেগুলো মূলত পাথরের তৈরি। ধাতুর ব্যবহার তার মানে তখনকার দিনের মানুষ জানতো না। কিন্তু একদম যে ধাতুর ব্যবহার করতো না তা কিন্তু নয়। তার কারণ এই যে মৃতদেহর যে সমাধি তার মধ্যে থেকে কিন্তু তামার তৈরি পুঁতি একটি পাওয়া গিয়েছিল। পাথরের তৈরি কুড়ুলের কথা আমি আগেই বলেছি। তার মানে সেই সময়কার মানুষজন মূলত পাথরের ব্যবহারই করতেন, হয়তো কিছু ধাতুর ব্যবহারও তারা শিখেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই মেহেরগড় সভ্যতাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? মেহেরগড় সভ্যতার আবিষ্কার কয়েকটি কারণে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। প্রথমত, এখানে গম ও যব চাষের যে প্রমাণ পাওয়া গেছে তা থেকে বোঝা যায় যে এই দুটি শস্যের সূত্রপাত পশ্চিম এশিয়া থেকেই ভারতে আমদানি করা হয়নি। তার মানে এই ধরনের শস্য আমাদের দেশেও যে চাষের পদ্ধতি ছিল সেই প্রস্তর যুগেও তার প্রমাণ কিন্তু আমরা মেহেরগড় সভ্যতা থেকে পেয়ে থাকি। দ্বিতীয়ত, এই সভ্যতা নব্যপ্রস্তর যুগের হলেও তামা, সীসা প্রভৃতি ধাতুও ধাতু সম্পর্কে এনারা যে কিছুই জানতেন না তা কিন্তু নয়। তার কারণ এই সমস্ত ধাতুর যে নিদর্শন পাওয়া গেছে তা থেকে বোঝা যায় মূলত সময়কালটা নব্যপ্রস্তর যুগ হলেও কিছু কিছু ধাতুর ব্যবহার সম্পর্কে কিন্তু তাদের কিছু ধারণা অন্তত ছিল। তৃতীয়ত, এখানকার মানুষ দূরবর্তী অঞ্চলের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত, আমি আগেই বলেছি। তার কারণ মেহেরগড় সভ্যতা থেকে যে সমস্ত পাথরের নিদর্শন পাওয়া যায় তা থেকে বিজ্ঞানীরা এবং ঐতিহাসিকরা অনুমান করতে পারেন যে তাদের ব্যবসা বাণিজ্যের বিস্তৃতি অন্তত তুর্কমেনিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। চতুর্থত, এখানে কাঁচা মাটি দিয়ে পুরুষ মূর্তি এবং পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। তবে এই সব মূর্তির সঙ্গে ধর্মের সম্পর্ক আদৌ কিছু ছিল কিনা তা কিন্তু ওই ধ্বংসাবশেষ থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর পক্ষে উপযুক্ত নয়। সবার শেষে যেটা বলা যায়, এই সভ্যতার আবিষ্কার প্রমাণ করে যে সিন্ধু সভ্যতার আগে নব্যপ্রস্তর যুগে বালুচিস্তান অঞ্চলে একটি মোটের ওপর উন্নত গ্রামভিত্তিক সভ্যতা ছিল। ঠিক সেই কারণেই অনেকেই এই সভ্যতাকে আদি সিন্ধু সভ্যতা বলেও অভিহিত করেছেন। তার মানে তোমরা নিশ্চয়ই একটা ব্যাপারে পরিষ্কার বুঝতে পারছ, সভ্যতার ইতিহাসে মেহেরগড় সভ্যতা সম্ভবত ভারতবর্ষের প্রাচীনতম এবং সারা পৃথিবীর যে প্রাচীনতম সভ্যতাগুলো তার মধ্যে অন্যতম, যেখান থেকে সভ্যতার উত্তরণের যে বিভিন্ন ধাপ সে ধাপ সম্পর্কে আমরা কিন্তু মোটের ওপর একটা ধারণা করতে পারি।
আশা করি মেহেরগড় সভ্যতা সম্পর্কে যে সমস্ত তথ্য তোমরা জানতে পারলে সেটা তোমাদেরকে কিছুটা হলেও সমৃদ্ধ করবে। আমরা পরের ক্লাসে মেহেরগড় সভ্যতার পরবর্তী যুগ হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা সম্পর্কে যথাসম্ভব আলোচনা করব। আজ এইটুকুই। তোমরা ভালো থেকো। ধন্যবাদ।